আমি সবসময় বাংলাদেশের জন্যই কাজ করতে চেয়েছি। আমার রুটস, আমার দেশ। এর কারণেই কিন্তু আমি এবং আমার পরিবার বাংলাদেশে ফিরে এসেছি। যে ভুল করা মানে এই না যে আমি একজন ফেইলিউর, ভুল করা মানে এই যে আমি সাকসেসের পথে আগাচ্ছি। আমি হিজাব পরি দেখে কিন্তু আমাকে আরো বেশি করে রেসপেক্ট দেওয়া হয়েছে। ফিলিস্তিন ইস্যুতে আমাদের মুসলিম বিশ্ব অনেকটাই সোচ্চার ছিল। গাজা উপত্যকায় গেল ২ বছর ধরে ইসরায়েলের নৃশংসতা আমরা দেখেছি পৃথিবীতে। এখনো হামলা কিন্তু চলছে, যদিও যুদ্ধবিরতি হয়েছে গাজা উপত্যকায়। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি ভাবছেন বা কি ভেবেছেন? যদি একটু বলতেন আপনার অনুভূতি এই বিষয়টা নিয়ে। গাজার উপরে এতটাই এখন আক্রমণ হয়েছে, এতটাই ওয়ার হয়েছে ওই এরিয়াতে যে আমরা যদি এখনো even if we want to help, the next 2 or 3 generations will be completely helpless. কারণ it shows যে আমরাই কিন্তু আমাদের humanity, আমি আর আপনি, we can be two completely different religions, two completely different races, and yet it would be morally wrong to try to hurt one another. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন ইয়াং স্টারকে আমাদের কাছে আমাদের স্টুডিওতে পেয়েছি, যাকে আপনারা সবাই চিনেন, কমবেশি চিনেন। আ তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক পরিচিত। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। খুব অল্প বয়সে তিনি বাংলাদেশে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে বেশ সোচ্চার থেকেছেন। ৫ বছর বয়সে আ আমেরিকার একটা সংগঠনে তিনি অনারারি পেয়েছেন। আ নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন আমি কার বিষয়ে কথা বলছি। তিনি আর কেউ নন, আমাদের সাথে আছেন আমাদের খুবই পরিচিত এবং প্রিয় ফাতিহা আয়াত। ফাতিহা আয়াত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশে এসেছেন বেশ কয়েকদিন হলো। ফাতিহা আয়াত, আসলে আপনাকে অনেকেই চেনেন বাংলাদেশে। আপনি অনেক ইয়াংদের প্রেরণা। আমাদের আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আপনার সম্পর্কে জানতে চাইবো, আপনার থটস জানতে চাইবো এবং তরুণরা এর মধ্যে থেকে অনেক কিছু আশা করি জানতে পারবেন। অনেক দিক নির্দেশনা থাকবে। পাশাপাশি আমরা মধ্যপ্রাচ্যের ২-১ টা বিষয়ে কথা বলবো। ফিলিস্তিন বা ইরান সংকট নিয়ে অল্প একটু করে কথা বলবো। আমরা শুরুতেই জানতে চাই যে একজন ফাতিহা আয়াত হয়ে ওঠার পেছনের গল্প আসলে অ্যা আপনি যে আজকে একজন ফাতিহা আয়াত হয়ে উঠলেন, এর পেছনে আসলে কি ছিল? কিভাবে আজকের এই জায়গাটাতে এসেছেন? যদি বিস্তারিতভাবে একটু আমাদেরকে জানান, আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, আপনার লেখাপড়া, আপনার কাজ করার প্রেরণা সবকিছু। So thank you for the question. আমার জন্ম ঢাকাতে, উত্তরাতে। আম আমার যখন ৪ বছর বয়স, তখন আমি এবং আমার পরিবার, আমার বাবা-মা মিলে আমরা সবাই ইউনাইটেড স্টেটস এ নিউ ইয়র্কে যাই। এবং ওখানেই আমার পড়ালেখা শুরু হয়। সো বাংলাদেশে যে ৪ বছর ছিলাম জন্ম হওয়ার পরে, তখন আমি স্কুলে ভর্তি হইনি। একবার নিউ ইয়র্কে যাওয়ার পরেই আমি ওখানেই ১ম থেকে কিন্ডারগার্টেনে ভর্তি হয়ে অ্যাডমিট, এবং সেই কিন্ডারগার্টেন থেকেই 7th গ্রেড পর্যন্ত, সো ৮ টা বছর আমি নিউ ইয়র্কে পড়েছি। ওখানকার এডুকেশন সিস্টেমে আমি পড়েছি, লেখাপড়া করেছি ওখানেই। আম যদি বেড়ে ওঠা বলতে চান, তাহলে আমার একদম সবচেয়ে আম ছোট বয়সের মেমোরি হবে নিউ ইয়র্ক থেকেই। কারণ obviously বাংলাদেশে যে কয়দিন ছিলাম, অল্প অনেকদিন ছিলাম। সো আমার তেমন কিছু একটা মনে নেই বাংলাদেশের। সো আমার সব মেমোরিজ, my earliest memories go back to New York. বাট তাও নিউ ইয়র্কে থাকাকালীন যে সময়টা এত দীর্ঘদিন ছিলাম সেখানে, তখন বাবা-মা সবসময় চেষ্টা করেছে যে আমাকে বাঙালি একটা পরিবেশের মধ্যে বড় করতে, আমাকে আমার রুটস যেটা সেটা রিমাইন্ড করিয়ে দিতে। আমি থাকতাম জ্যাকসন হাইটস এ এবং এলমহার্স্ট এ, ২ টা পাশাপাশি জায়গা। সো ইটস ভেরি ক্লোজ টু দ্য বেঙ্গলি নেইবারহুড এরিয়া কমিউনিটি। অ্যান্ড সো যেখানে আমার বাবা-মার ফ্রেন্ডস, বাবার ক্লায়েন্টস, আম্মুর যত ফ্রেন্ডস ছিল, everyone was in the same community as us. সো এবং বাবা-মা সবসময় বাসায় আমার সাথে বাংলায় কথা বলত। এইজন্য আমার নিউ ইয়র্কে থাকা সত্ত্বেও সেই বাঙালি পরিবেশ, এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ, কালচার কাইন্ড অফ আমি পেয়েছি।
However, বাংলাদেশে আসার পর আমি নিউ ইয়র্কে যতই না কেন বাংলায় কথা বলি বা বাংলা একটা কালচারাল এনভায়রনমেন্ট এ থাকি, definitely there were social norms and other factors যেগুলা হয়তোবা বাংলাদেশে obviously একই হবে না, even though the people are the same, but because of a lot of societal and cultural and communal factors, a lot of things were different, which is why বাংলাদেশে আসার পর I think কালচারের সাথে বেশিও আমার সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে হয়েছে। বিকজ কালচার তো আমি একই পেয়েছি নিউ ইয়র্কে, যে যেখানে ছিলাম কমিউনিটিতে আমার কমিউনিটি মেম্বার্সদের কাছ থেকে একই কাইন্ড অফ সেন্স অফ কালচার ট্রেডিশন পেয়েছি। কিন্তু সোসাইটির সাথে যে একটা কোপ আপ বলবো বা একটা অ্যাডজাস্টমেন্ট বলবো সেটা করতে হয়েছে। আমার অ্যাক্টিভিজমের যদি কথা বলি তাহলে I would say যে আমার অ্যাক্টিভিজম শুরু হয়েছে when I was 7 years old, from a very early age because of a lot of personal realizations. আমি একজন climate campaigner and child rights activist. So climate change এর ব্যাপারে আমার যে অ্যাক্টিভিজম এটা শুরু হয়েছে 2019 এ। আমি আর আমার পরিবার যখন আলাস্কায় যাই, তখন আমরা আইসবার্গস থেকে গ্লেশিয়ার্স থেকে আইসবার্গস পড়ে যাওয়া এটা আমরা ফার্স্ট হ্যান্ড দেখতে পেরেছি অন আ ক্রুজ ট্রিপ। এবং আমার বাবা-মা বাসায় আমাকে অনেক সময় নিউজ শোনাতো। এখনো কিন্তু স্কুলে যাওয়ার সময় গাড়িতে বসে আমরা খবর শুনি। বাসায়ও অনেক সময় খবর চলে in the background while we're doing our tasks or our individual works. So দেখা যায় যে because of this constant receiving of news and information আমিও ক্লাইমেট চেঞ্জ এবং এরকম নানান ধরনের সোশ্যাল ইস্যুস এর ব্যাপারে জানতে পেরেছি। অ্যান্ড সো আমার সারাউন্ডিংস থেকে এই অ্যাওয়ারনেস এবং এই সচেতনতাই কিন্তু আমার মধ্যে এক ধরনের স্পার্ক ক্রিয়েট করেছে যে না আমার এগুলো নিয়ে কথা বলতে হবে এবং কাজ করতে হবে। অ্যান্ড আই এম অলসো a child rights activist, and that realization that I receive a lot of the privileges that a lot of other children don't, এবং this unfairness and unjustness in society is what caused me to start my activism. Um, প্রথমবার যখন আমরা ইউনাইটেড নেশনস এ যাই, তখন I was also 7 years old around the same time. প্রথমবার আমরা গিয়েছিলাম বক্তব্যের জন্য না, just to see. It was just to be a part of the event. It was the International Girl Child Day. বাবা-মা আমাকে সেখানে নিয়ে যায় for my birthday because আমার যেদিন বার্থডে ছিল সেদিনই ইভেন্টটা ছিল। সো বাবা-মা মনে করলেন যে why why not give something special to Fatiha for her birthday. সো এইজন্য আমাকে নিয়ে গেল এবং সেখানে I met the former Canadian minister, Miss Mariam Monsef, এবং তিনি আমার সাথে কথা বলে আমাকে বলেন যে I have a voice, and if I can utilize it properly, then I can definitely get a lot of people to listen to me, and I can definitely make good use of this. And so উনার কাছ থেকে আমি এই ইন্সপিরেশনটা পাই, এই প্রেরণাটা পাই এবং তারপর থেকে আমি আমার অ্যাক্টিভিজম শুরু করি। এই তো বিস্তারিত কিন্তু আমার কাছে মনে হলো যে সেই দিনটাই ছিল আপনার জীবনটা ঘুরে যাওয়ার একটা কি পয়েন্ট, রাইট? বাবা-মার কাছ থেকে আমি সবসময় সাপোর্টটা পেয়েছি। কিন্তু when Maria Monsef, when she told me যে আমার ভয়েস, because I've always been an extrovert. আমি অনেক um মানুষের সাথে মিশতে পছন্দ করি। And so when she told me, উনার সাথে কথা বলে যখন উনি বললেন যে আমার এই ভয়েসটা আমি কাজে লাগাতে পারি এবং আমি এটাকে I can put it to good use, and I can spark change within my community, within my family members and my friends and those around me. তখনই I definitely realized that there are people besides my parents who also believe in me and who see that potential within me. So অন্যরা যদি এই potential দেখতে পারে তাহলে definitely আমার নিজের মধ্যে potentialটা আছে, and I can put it to good use. না, আমার প্রশ্ন হচ্ছে যে এত ছোট্ট বয়সে পরিবেশ নিয়ে কাজ করার, জলবায়ু সংকট নিয়ে কথা বলার যে প্রেরণা বা যে ইচ্ছা বা ভালো লাগা, আসলে ছোটবেলায় মানুষ কি হতে চায়? অনেকে বলে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু এই জলবায়ু পরিবর্তনের মতো এত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনি এত ছোট্ট বয়সে কাজ করা, এখন যদি হয় সেটা আমি মেনে নিব বা এটা খুব স্বাভাবিক বলাই যায়। এই যে পরিবেশ বা জলবায়ু ইস্যুতে আপনি এত ছোটবেলায় কথা বলছেন, ভয়েস রেইজ করেছেন, যে কারণে শুধু বাংলাদেশের মানুষ না, পৃথিবীর অনেক মানুষই আপনাকে চেনে জানে। এই বিষয়টা নিয়ে কাজ করার আসলে প্রেরণাটা বা ভালো লাগাটা কি তখন ছিল? মানে নাকি আপনার ফ্যামিলি আপনাকে বলেছে না তুমি এই জিনিসটা নিয়ে কাজ করো? আ সে বিষয়টা একটু জানি। It was a realization বলতে পারেন। যেরকমটা বললাম আমরা যখন আলাস্কায় যাই তখন we আইসবার্গ। saw, হ্যাঁ, exactly that incident
was a kind of first-hand experience for me to witness the change that I've been hearing of in the news. এবং আমি যখন এই রিয়ালাইজেশনটা আমার নিজের মধ্যে আসে যে না, these are real life events that are happening. এগুলো শুধুমাত্র আমরা নিউজে শুনি, তারপর এই যে আমাদের রোল হচ্ছে শুধুমাত্র নিউজে শুনেই এটাই শেষ। এটা কিন্তু না, আমাদের শোনার পর দেখার পর it is our responsibility দায়িত্ববোধ আছে। to act. এবং এই চিন্তা ভাবনা থেকেই আমার ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করার ইচ্ছা শুরু হয়। আমি কিন্তু নিজেও একজন ইঞ্জিনিয়ার হতে চাই। ওকে, আপনি যেহেতু বলছেন যে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। আমি একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার হতে চাই। এটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন। ছোটবেলায় বলতাম অ্যাস্ট্রোনট হবো। এখন একই ফিল্ড, জাস্ট একটু ঘুরিয়ে দিলাম। I want to be an aerospace engineer. Um, বাট আমি যখন বলি যে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, আমি রকেটস বানাইতে চাই, রকেট সায়েন্স, রাইট? তখন অনেকে মনে করে যে এরোস্পেস ইঞ্জিনিয়ার হতে চাও, আবার ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে চাও, আবার চাইল্ড রাইটস এন্ড হিউম্যান রাইটস নিয়েও কাজ করতে চাও। মানে আসলে কি করতে চাও? বিকজ আমরা যখন চিন্তা করি তখন climate change, human rights, and aerospace engineering are three completely different fields. ডিফারেন্ট ফিল্ডস। Which is why অনেকেই এটার যেই সংমিশ্রণ, এই কানেকশনটা অনেকে দেখতে পায় না। But I think যে at the end of the day, everything we do is kind of connected. আমি একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার হতে পারি, কিন্তু আমার ক্লাইমেট চেঞ্জের এই অ্যাক্টিভিজম এবং এই নলেজ লাগিয়ে কাজে লাগিয়ে কিন্তু আমি এমন কিছু একটা তৈরি করতে পারি for space that is eco-friendly and that takes plants from Earth to space. So এখানেও কিন্তু ক্লাইমেট চেঞ্জ এবং ইকোলজিক্যাল সেই ব্যাপারটা আসতে পারলো। আমরা কিন্তু চাইল্ড রাইটস এবং হিউম্যান রাইটস এনশিওর করার জন্য স্পেসে এমন অনেক টেকনোলজি পাঠাতে পারি that ensures human rights and that tracks every person's safety on Earth. আমরা এমন অনেক কিছুই করতে পারি যেগুলো হয়তোবা আমি এখনই at the moment বলতে পারছি এটা না। গবেষণা করার পর হয়তোবা Right. বের হয়ে আসবে। But there is ways that we can connect all these different fields and bring them together to ensure the betterment of humanity. আমি ছোটবেলা থেকেই বলেছি যে আমি যাই হই না কেন, এরোস্পেস ইঞ্জিনিয়ার হই, ক্লাইমেট চেঞ্জের জন্য কাজ করি, but whatever I do become, I want to work for humanity. কারণ যে আমি কিছু একটা হলাম, বাট এটা আপনার আমার জন্য, হিউম্যানিটির জন্য কাজে আসলো না, বা this isn't used for the betterment of society. তাহলে আমি একটা সার্টেন জিনিস হয়ে আমার লাভটা কি হলো? What is my role in society? কারণ আমরা সবাই কিন্তু ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, লয়ার্স হতে চাই to help other people, to bring some sort of change, positive change within the community. And so এই জন্যই I think আমিও নিজেও একজন ইঞ্জিনিয়ার হতে চাই। বাট আমার মূল লক্ষ্য হচ্ছে যে আমি মানুষের জন্য কাজ করতে চাই এবং মানুষকে হেল্প করতে চাই। এবং এই প্রক্রিয়ায়, এই প্রসেসে আমি এনভায়রনমেন্টকেও এবং নেচারকেও কনজার্ভ করতে চাই। এবং I want to ensure that all life on earth, human হোক, plant life, animal life হোক, all life is preserved and safeguarded. না, আপনার মতো আসলে এমন সুন্দর চিন্তা যদি আমাদের দেশের তরুণরা আ করে, অনেক সংখ্যক করে, তাহলে আসলে আমাদের দেশটা সত্যি সোনার দেশে পরিণত হবে। আমরা অনেকেই আপনার অর্জনগুলো সম্পর্কে কিছু, কিছু জানি। কিন্তু আপনার মুখ থেকে আজকে যেহেতু আমরা আপনাকে পেয়েছি, আপনি এখন পর্যন্ত আ আন্তর্জাতিক জায়গায় আপনার অর্জনগুলো যদি আপনি একটু বলতেন। যেমন আমরা যে জানি আপনি ইউনেস্কোতে আপনি দুঃখিত, আপনি এই জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তৃতা থেকে শুরু করে এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান আপনাকে সম্মান জানিয়েছে। অনেকগুলো বিষয় আছে। আপনি যদি আপনার অর্জনগুলো একটু কয়েকটা বলতেন আমাদের। আমার অ্যাওয়ার্ডসের কথা যদি বলি, তাহলে I think যে my biggest achievement would be the support that I've received from people and the encouragement যেটা আমি পাই আমার সোশ্যাল মিডিয়াতে, আমার ফলোয়ার্স কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে, আমার ফ্রেন্ডসের কাছ থেকে, আমার কমিউনিটি মানুষের কাছ থেকে। That is one of the biggest achievements that anyone can ever get, 'cause no material award sums up to the amount of love and support that you receive when you do work like this. So that's my number one biggest achievement. Yeah. কিন্তু আপনি যেহেতু I think per se awards এর কথা Yeah, বলছেন, exactly. তাহলে আমি বলব যে আমি হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড পেয়েছিলাম from in the United Nations. This was the 23rd Humanitarian Award, I believe, এবং আমি এটা রিসিভ করেছিলাম। আমাকে এটা দেওয়া হয়েছিল for my efforts
to safeguard human rights and child rights. এবং আমি ইউনাইটেড নেশনসে এটা রিসিভ করেছিলাম। সেখানেও একটা বক্তব্য রেখেছি। ইউনাইটেড নেশনসে মোট আমি ৮ বার কথা বলেছি। আপনি যেহেতু ইউএনজি এর কথাটা বললেন, আমি ইউএনজি এর 78th এবং 79th সেশন I think। মেইন জেনারেল অ্যাসেম্বলি তো obviously আমাকে ঢুকতে দিবে না। কারণ it's for like very high ministry level people. But ইউএনজি এর as part of their events যে বিভিন্ন অন্য ইভেন্টস গুলো হয় সেখানে আমি বক্তব্য রেখেছি। I've talked mainly on বাংলাদেশের water issues and environmental issues, ecological issues, human rights, child rights and so on। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। Um, at the same time আমি Jefferson's Award পেয়েছি for my initiatives in my community as a young change maker। আমি নিউ ইয়র্ক স্টেট বাফেলো সিটির মেয়রের কাছ থেকে প্রক্লেমেশন পেয়েছি। ইটস দিস স্ক্রোল বেসিক্যালি স্ক্রোল থাকে না? এবং স্ক্রোলের মধ্যে ওখানে প্রক্লেমেশন দেওয়া যে Fatiha has done this and this and I think that was a really big achievement because it shows যে even people up in the states, up in those who are part of the administration respect and acknowledge my work as well। আম আমি আমার যদি এডুকেশনাল অ্যাসপেক্টস থেকে বলি, কারণ আমার তো অ্যাক্টিভিজমের অনেক কাজই হয়েছে। বাট এডুকেশনাল অ্যাসপেক্টস এর কারণে যদি এই সেক্টর নিয়ে ফোকাস করি, তাহলে আমি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং একাডেমিক এক্সেলেন্সও পেয়েছি, গোল্ড সার্টিফিকেটটা। এবং এটা আমার অ্যাক্টিভিজম না, এটা পিউরলি আমার এডুকেশনাল achievements and grades and ECAs and extracurriculars and everything in my academic portfolio. This was for that. আমার education has always been my top priority. আমি কিন্তু অনেক ডিবেটও করি। as a public speaker definitely আমি ডিবেট করি, আমি ইভেন্টস করি। আমি নিউ ইয়র্কে নিউ ইয়র্ক সিটি আরবান ডিবেট লিগের when I was in 6th grade, so this was 2022, 2023 যে একাডেমিক ইয়ারটা ছিল, সেখানে আমি NYC UDL আমার এটাকে বলি, আরবান ডিবেট লিগ। সো নিউ ইয়র্ক সিটি আরবান ডিবেট লিগের সেই ক্যাটেগরি ডিবেট চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি এবং আমার টিম। So that was really tremendous because এটা আমার অ্যাক্টিভিজমের বাইরেও I think হ্যাঁ। আমার পার্সোনাল ডিবেটিং স্কিলস কি একটা রিফ্লেকশন হয়ে এসেছে। অনেকে মনে করে যে আমার অ্যাক্টিভিজমের দীর্ঘদিনের কারণে আমি এরকম অ্যাওয়ার্ডস পেয়ে এসেছি। But I think that award, the President's Award এগুলি একসাথে দেখিয়েছে যে আমার একাডেমিক অ্যাসপেক্ট থেকেও I have potential, I think। So আমি এরকম অনেক অ্যাওয়ার্ডস না, পেয়েছি। আমি বুঝতে পেরেছি যে আসলে আপনি যখন আমেরিকাতে ছিলেন তো আসলে ওই সময়টাতে আসলে আপনার অনেক, অনেক প্রাপ্তি ছিল, আপনার অনেক অর্জন ছিল। আপনার কথায় যেটা বুঝলাম আপনি সম্ভবত বাংলাদেশে ব্যাক করেছেন, জি। রাইট? আ যেখানে আসলে এত, এত অর্জন এবং সম্ভাবনা খুব স্বাভাবিক। আমরা আমাদের দেশ থেকে আমরা চিন্তা করি যে আমেরিকাতে অনেক কিছু পাওয়া যায়, সেখানে অনেক কিছু হওয়া যায়। আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক কিছুই সম্ভব না। আপনি তাহলে কেন বাংলাদেশে ফিরে আসলেন? এত সম্ভাবনা অপরচুনিটি রেখে যদি সেটা বলতেন। এবং কবে ফিরলেন? এখন কি করছেন? লেখাপড়া সবকিছু যদি একটু বলেন। তো কনটেক্সট বলি, আমি বাংলাদেশে ফিরে এসেছি 2024 এ। So it's been around a year and a half। ইয়া এবং আমি এই ১.৫ বছরে অনেক কিছুই শিখতে পেরেছি, জানতে পেরেছি। অ্যান্ড আপনি যে অপরচুনিটিজ এর কথা বললেন যে অপরচুনিটিজ ছেড়ে আসলা কেন? I think বাংলাদেশে এসেও আমার এমন অনেক ধরনের অপরচুনিটিজ হয়েছে, যেটা হয়তোবা আমি নিউ ইয়র্কে থাকলে এখন ডিসকভার বা আনলক করতে পারতাম না। আমরা অনেকেই মনে করি যে নিউ ইয়র্কে, ইউনাইটেড স্টেটসে বা এরকম ডেভেলপড কান্ট্রিজ এ গেলে আমরা আরো অনেক কিছু করতে পারবো, অনেক কিছু হতে পারবো and etcetera, etcetera. While I think partially that is true, what we focus on is the American dream। আমরা বলি না যে আমেরিকান ড্রিমটা আমি ফুললি অ্যাচিভ করতে চাই and so on। But I think এই আমেরিকান ড্রিমের কনসেপ্টটা আমাদের মধ্যে এতটাই এসে পড়েছে যে আমরা আমেরিকান ড্রিমের যেই কনসেপ্টস গুলা যে নেম, ফেম, মানি and what not, নেম, ফেম, ফরচুন, এগুলা ছাড়াও আমরা কিন্তু অনেক সময় আর চিন্তা করতে পারি না। And so বাংলাদেশে আসার পর I've faced a lot of questions যে তুমি এত ভালো একটা দেশ ছেড়ে এসে পড়লা কেন? আম আমি সবসময় বাংলাদেশের জন্যই কাজ করতে চেয়েছি। আমার রুটস, আমার দেশ এবং এর কারণেই কিন্তু আমি এবং আমার পরিবার বাংলাদেশে ফিরে এসেছি। এমন না যে আর কখনো বাইরে যাব না। আমি আমার আন্ডারগ্রেড এর জন্য, আমার ইউনিভার্সিটির জন্য আমি বাইরে পড়তে যেতে চাই।
বাট আমার মূল লক্ষ্য হচ্ছে যে আমি বাংলাদেশের জন্যই কাজ করতে চাই। আমার দেশের মাটি, মানুষের জন্যই কাজ করতে চাই। অ্যান্ড সো এজন্যই বাংলাদেশে ফিরে এসেছি। আমার অলসো অনেক ফ্যামিলি রিজনস ও ছিল। আমার নানা-দাদা ২ জনেই 2024 এ একসাথে within the span of just months ২ জনেই মারা যান। সো উনাদের জন্য আসতে হয়েছে। আম এবং আমার বাবা-মা একবারে আসার পর মনে করল যে তাহলে আমরা থেকেই যাই and let us work for Bangladesh together. যেহেতু এখন কাজ করা এত ভালো একটা সময়। সো এজন্যই আমরা for a couple of years এখন ইনশাআল্লাহ temporarily বাংলাদেশে আছি। আবার আন্ডারগ্রেড এর জন্য ফিরে যাব। আম এবং আপনি যেহেতু অপরচুনিটিস এর কথা বললেন, তাহলে ওইটার ব্যাপারে একটু বলি। বাংলাদেশে আসার পর এইবার I am UNDP's for the second cohort. Inshallah, I will be their second SDG social, like second cohort এর জন্য their SDG socializer for this year, for this cohort. Um, I will work with UNDP Bangladesh. ওদের সাথেও কাজ করা হয়েছে when I was still in New York. বাট ফিজিক্যালি তো আর কাজ করা সম্ভব ছিল না as I was in New York. সো ইনশাআল্লাহ সেটা করার ইচ্ছা এবার। বাংলাদেশে আসার পর আমি আমার নিজের একটা প্রোগ্রাম জিরো অলিম্পিয়াড, এ শুরু করেছি। দিস ইয়ার আমরা ইনশাআল্লাহ সেকেন্ড সেশন, সেকেন্ড এডিশনটা শুরু করব। লাস্ট ইয়ারের যে জিরো অলিম্পিয়াডটা করেছিলাম, জিরো অলিম্পিয়াড যদি একটু বলি, that's this program initiative aimed to connect the youth and the students in Bangladesh with the SDGs. সো আমরা এটা নিয়েও last year প্রথমবারের জন্য we had 8,000 students from all over Bangladesh, more than 335 schools থেকে। So that was a huge success আলহামদুলিল্লাহ। এবং এই বছর আমাদের ইচ্ছা আছে যে আমরা আরো স্টুডেন্টসদের কাছে পৌঁছাবো। গ্রামে হোক, শহরে হোক, সব জায়গায় all over the country, and abroad if because আমাদের last year we had a couple of students from Oman and the UK I think as well. ওরা ওখান থেকেও বাংলাদেশে এসেছিল for the grand finals. So it was a really huge success আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করব যে এইবারের যে অলিম্পিয়াডের সেশনটাতে আরো বড় হবে এবং আমরা আরো বড় করে পরিকল্পনা করছি, চিন্তা করছি। সো ওভারঅল বাংলাদেশে আসার পর এমন ধরনের সুযোগ তৈরি হয়েছে, যা হয়তোবা নিউ ইয়র্কে থাকলেও তৈরি হতো না। বা আমি যে এসে পড়েছি, এমনও হতে পারে যে নিউ ইয়র্কে থাকলে আমি এমন কিছু করতে পারতাম যা বাংলাদেশ আসার পর আমি করতে পারিনি। You never know, right? You never know what opportunities will be in front of you and what you lose. But go with the flow বলে না? So I've been going with the flow and so আমার সামনে আমি যে opportunities দেখছি, কাজে লাগাচ্ছি। And I think যে জীবন এরকমই। So না, না, আপনি that চমৎকার করে আসলে বলছেন। আমি সত্যি আপনার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছি আর ভাবছি যদি আমাদের দেশের আ তরুণরা এভাবে করে চিন্তা করে অনেক, অনেক দূর আসলে এগিয়ে যেতে পারবে। অর্থাৎ একটা ব্যাপার হচ্ছে যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আসলে দেশ, সময় ব্যারিয়ার হতে পারে না। যদি কেউ ভালো চিন্তা করে, ভালো করতে চায় তাহলে সেটা সম্ভব। যেকোনো জায়গাতেই ডিফারেন্ট, ডিফারেন্ট অপরচুনিটি তৈরি হয়। আপনি যে আল্টিমেট আপনি বলছেন আপনি অ্যারোনটিক্যাল অ্যা is ইঞ্জিনিয়ার হতে চান। সেক্ষেত্রে আমাদের দেশে থেকে তো সেটা খুব চ্যালেঞ্জের ব্যাপার, রাইট? আ সে বিষয়টা কি চিন্তা করেছেন? aerospace engineer যেহেতু আমি হতে চাই and I think the most fundamental time for that is my university. এজন্যই যেহেতু বললাম আমি আন্ডারগ্র্যাড এর জন্য আমি দেশের বাইরে আবার পড়তে যেতে চাই। And I want to do my majors. I focus on aerospace engineering abroad. তারপর দেখা যায় বাংলাদেশের জন্য এসে আমি কি করতে পারি বা বাইরে বসেও বাংলাদেশের জন্য কি করতে পারি। হ্যাঁ, ডেফিনিটলি। আর আপনার এই সফলতার পেছনে নিশ্চয়ই আপনার বাবা-মায়ের অবদান আ অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আ সন্তানের ভালো সন্তানের চিন্তা বা ভালো সফলতার পেছনে নিশ্চয়ই প্রত্যেক বাবা-মারই অবদান থাকে। অ্যা আ এই যে আপনার এই অর্জনগুলো বা আপনি এই পর্যায়ে আসার পেছনে আপনার বাবা-মার নিশ্চয়ই অনেক শ্রম আছে, অনেক পরিকল্পনা আছে। আম অন্যরা যেন ওই জিনিসটা জানতে পারে বা অন্য বাবা-মারাও এইভাবে চিন্তা করতে পারে। আ সেজন্য আপনার কাছে এই গল্পটা জানতে চাই। আসলে আপনার বাবা-মার চিন্তাগুলো কেমন ছিল? কিভাবে ইমপ্লিমেন্ট করেছে আপনার উপর? আ সচেতনভাবে নিশ্চয়ই সেগুলা বুঝতে পারেন। আপনার কথা নিশ্চয়ই অনেক বাবা-মা আ সেভাবে করে চিন্তা করবে। সেজন্য আপনার এই পেছনের গল্পটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এটা অ্যান্সার করতে আমি ১ম এ একটা গল্প বলি। আমার যখন
6 বছর বয়স মেবি তখন ন্যাশনাল ম্যাথমেটিক্স পেন্টাথলন একাডেমিক টুর্নামেন্ট একটা ম্যাথ কম্পিটিশন ছিল। ম্যাথ কম্পিটিশনে আমি যাই। দিস ওয়াজ ইন ইন্ডিয়ানাপোলিস। তো এই ম্যাথ কম্পিটিশনে ৫ টা রাউন্ড ছিল। কত সালের ঘটনা? 2018? আপনার বয়স তখন? 7 ওকে, তাহলে 2000 হ্যাঁ, 17 এর দিকে হবে। ওকে। When I was around 6 তাহলে। 17 এর ঘটনা। ৬ বছর বয়স খুবই ছোট। একটু ম্যাথ কম্পিটিশন করতে যাচ্ছি। তো ৫ টা রাউন্ড ছিল। কম্পিটিশনের দিন মানে কম্পিটিশনের আগে তো বাসায় বসে প্র্যাকটিস করেছিলাম। কম্পিটিশনের দিন ১ম ২ টা রাউন্ড আমি কমপ্লিটলি হারি। I lost those first 2 rounds এবং আমি ১ম ২ টা রাউন্ড লুজ করার পর আম্মুর কাছে কাঁদতে যাই যে, "আমি পারছি না আর বাসায় চলো।" তো মা বলে যে, "না থাকো, এট লিস্ট চেষ্টা করো।" তো আমার তো কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না। বাট মা তাও আমাকে কোনোভাবে একটু কষ্ট করে ট্রাই করতে এরকম বলতে আমাকে পরে আমি লাস্টে ৩ টা রাউন্ড করি। মার ওই সাহসটা পাওয়ার পর আমি লাস্টে ৩ টা রাউন্ড পরে আমি জিতি। So I lost the first 2 but then after Ma gave me that sort of encouragement আমি লাস্টে ৩ টা রাউন্ড I won those 3 rounds and then পরে আমি honorable mention because I won 3 but I lost 2 honorable mention নিয়ে পরে বাসায় ফিরি। তো moral of the story কি? মার সেই encouragement ছাড়া কিন্তু আমি লাস্টে ৩ টা রাউন্ডও হার জিততে পারতাম না। I probably would have been so sad যে আমি ৫ টা রাউন্ড হেরে আসতাম। বাট মার সেই encouragement টা পাওয়ার পর মা যখন বলল যে, "না চেষ্টা করো।" তখন I think because of her encouragement, it was a small achievement, but yet it was extraordinary কারণ যে মার সেই encouragement ছাড়া আমি probably ওইটাও করতে পারতাম না। And so I think this really exemplifies যে আমরা যখন বাবা-মার কাছ থেকে সেই সাপোর্টটা পাই, তখন কিন্তু আমরা অনেকভাবেই ছোট হোক, বড় হোক অনেকভাবে এগিয়ে যেতে পারি। I know a lot of friends যাদের বাবা-মা হয়তোবা ওরকম ১ম ২ টা রাউন্ড হারলে তাদেরকে আরো বকা দিত। যে, "প্রথম ২ টা কেন হারলা? তার ভালো করছো না কেন?" But I think মার সেই encouragementটা পাওয়ার পর I was able to find some sort of confidence within myself. মা instilled that sense of confidence or I found it যেভাবেই হোক না কেন মার encouragement worked. And এটা একটা এক্সাম্পল দিলাম, একটা ছোট উদাহরণ দিলাম। আমার সারা জীবনই কিন্তু এরকমই একই ঘটনা ঘটেছে। আমার বাবা-মা ২ জনেই they would constantly tell me to try even when I wanted to give up. আমি যখন হাল ছেড়ে দিতে চাচ্ছিলাম, when I didn't want to do something, যখন মনে করেছিলাম যে, "Oh, this is useless, এটা করে আর কোনো লাভও নাই, আমি পারব না" বা এরকম যখন চিন্তা মাথায় ঢুকতো, তখন বাবা-মা ১ম এ এসে বলত যে, "না, করবা, তুমি এটা পারবা, চেষ্টা করো at least." হারো বা জিতো বা যাই হোক না কেন at least ট্রাই করো। Um, and I think তাদের বাবা-মার এই সাপোর্টটা ছাড়া I definitely wouldn't have been able to come this far. আমাকে বাসায় আরো যখন মানে ফর এক্সাম্পল বাবা যখন একটা প্রশ্ন করে, তখন বাবা সবসময় বলে যে, "আগে তুমি ভুল অ্যান্সার করো। তোমার যদি অ্যান্সার ভুলও হয় তাও অ্যান্সার করবা। পরে মিস্টেকস 'cause mistakes happen for everybody. We are only human." অ্যান্ড সো আমাকে বাসায় মিস্টেকস করতে আরো এনকারেজ করা হয়। বিকজ আমাকে সবসময় শিখানো হয়েছে যে আমরা ভুল করতেই কিন্তু শিখি। অ্যান্ড সো আমাকে সবসময় ভুল করতে এনকারেজ করা হয়। আমাকে কখনো বলা হয় না যে তুমি ১ম বারেই এটা কারেক্ট। পেরে যাবা। আমাকে সবসময় ১ম বার আমি কখনো কিছু পারি না। আমি genuinely কখনো কিছু পারি না। আমার 2nd like the number 2 is my lucky number. সবসময় ১ম বার কিছু একটা ভুল করি। কিন্তু তারপর সেই মিস্টেকস থেকেই কিন্তু আমি শিখি। And I think এই যেই kind of pattern টা এসে পড়েছে, this has been because of my parents because I've always been taught যে তুমি ভুল করতে শিখবা এবং তুমি যদি নাও পারো, তাও this is an achievement. Because you've understood যে আমার কোথায় lackings, কোথায় ভুল ত্রুটি আছে এবং আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারি। আমার নিজের একটা ছোট ভাই আছে ফারাক। ফারাকের বয়স এখন ৩ অলমোস্ট ৪ নেক্সট মান্থ ওর বার্থডে, ওর ৪ বছর হবে। অ্যান্ড ওকেও কিন্তু at least what I've seen is বাবা-মা একই কাইন্ড অফ শিক্ষা দিচ্ছে। আমাকে যে শিক্ষা দিয়েছিল সেটা হয়তোবা আমি নিজেও রিয়ালাইজ করিনি। সাবকন্সিয়াসলি এসে পড়েছে। কারণ আমাকে শিখাচ্ছে আমি আর একটা থার্ড পার্টি অবজার্ভার হয়ে কিভাবে বুঝবো যে আমাকে কি শিখাচ্ছে না শিখাচ্ছে। বাট ফারাককে যে বাবা-মা এখন শিখাচ্ছে different things. Falak receives that subconsciously,
but I see that explicitly as a third party observer. And so আমার সাথে বা আমাকে যা শিখিয়েছিল তা হয়তোবা আমি সেই বয়সে বুঝিনি। বাট এখন বুঝতে পারছি। কারণ আমি একই জিনিস, একই প্যাটার্ন দেখছি বাবা-মার এবং ফালাকের মধ্যে। অ্যান্ড সো I definitely see যে বাবা-মার আর ফালাকের মধ্যে যে interactions আছে সেখানে মানে আমার এবং বাবা-মার কতটা মিল ছিল ফালাকের সাথে interactions এর মধ্যে। এবং ফালাকের ফালাককেও যে ভুল করতে শিখানো হচ্ছে, ক্রিয়েটিভ হতে শিখানো হচ্ছে, এর মধ্য থেকেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যদি আম আমাদের প্যারেন্টস হিসাবে যদি আমরা এই কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাইকেল অফ রেকগনাইজিং যে ভুল করা ইজ আ গুড থিং। তাহলে কিন্তু আমরা আমাদের ইয়ুথে, আমাদের ইয়াং জেনারেশনসদের মধ্যে এক ধরনের কনফিডেন্স বিল্ড করতে পারবো এবং এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতে পারবো যে ভুল করা মানে এই নয় যে আমি একজন ফেইলিউর, ভুল করা মানে এই যে আমি সাকসেসের পথে আগাচ্ছি। And so I think that is one of the biggest things that any child could give, any parent could give the child. অর্থাৎ মানে এক কথায় যদি বলি আসলে সন্তানের জন্য বাবা-মার প্রেরণা বা উৎসাহ এটার আসলে কোনো বিকল্প নেই। খুবই চমৎকার করে বলেছেন। আমরাও দর্শকদের আসলে বলতে চাই যারা বাবা-মা আছেন, সত্যি আপনার সন্তানের জন্য আপনার যে উৎসাহব্যঞ্জক যেই প্রেরণামূলক কথা, নিঃসন্দেহে এইটা খুবই, খুবই চমৎকার হবে এবং এমন ফাতিহা আয়াতের মতো হয়তো এমন সফলতা আপনার সন্তানের মধ্যেও দেখতে পাবেন। আমরা আরেকটু বিষয় জানতে চাই, এই যে আপনার আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি উম বাংলাদেশের যারা জেন জি আছে, তাদের জন্য কিছু প্রেরণামূলক কথা যদি বলতেন যে কিভাবে আ দেশের জন্য, নিজের জন্য আ ভালো কিছু করা যায়, সেটা যদি একটু তরুণদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। The first thing I would say is that নিজের মধ্যে সেই realization, understanding বা passion যেটাকে আমরা বলি সেটা যদি identify না করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের ultimately কোনো purpose বা কোনো specific area of work আমরা identify করতে পারবো না। নিজের আইডেন্টিটিটাকে আগে বুঝা is I think one of the most important things in life. আমি যখন বাংলাদেশে ফিরে এসেছি, তখন one of the biggest challenges I faced was understanding who I was amid this cultural landscape. কারণ নিউ ইয়র্কে আমি বড় হয়ে এসেছি। আমার চিন্তা ভাবনা ধরেন একটু ডিফারেন্ট বাংলাদেশে এখন যে ইউথরা আছে তাদের কাছ থেকে। কিন্তু আমি নিউ ইয়র্কে থাকতে আমি একটা বাঙালি কালচারে বড় হয়ে এসেছি। সো আমার সেই ট্র্যাডিশনাল থিংকিংটাও কিন্তু নিউ ইয়র্কে অন্যদের থেকে একটু ভিন্ন ছিল। So I've always just kind of been in this space, in this gray area between New York and Bangladesh. And so I think নিজের সেই আইডেন্টিটিটাকে খুঁজে পাওয়া was one of the biggest struggles for me. But আমি যখন বুঝতে পেরেছি, when I was able to locate exactly what position I lied in and exactly who I was between this cultural landscape, তখন আমি নিজেকে যখন we were talking about self discovery, যখন আমি নিজের আইডেন্টিটিটা বুঝতে পেরেছি, তখন I think I was able to empathize and understand those around me better, and I was able to understand what issues I want to focus on. So the biggest thing I think প্রথমে বলবো is understanding আপনি নিজে কে? আপনার আইডেন্টিটিটা কি? এবং আপনি কি নিয়ে বেশি প্যাশনেট? বিকজ I think আমাদের সবার মনের মধ্যে there is this one issue that keeps us awake at night. এক্সাক্ট। There's this one topic যেটাকে আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে এই এই কারণে আমরা এখন বেঁচে আছি। This is our purpose in life and this is what we want to fix. কারণ সোসাইটির মধ্যে এখন নানান ধরনের সোশ্যাল ইস্যুস আছে। কি রেখে কি নিয়ে কাজ করব, রাইট? And so that is when understanding yourself comes in first. কারণ আমরা যখন আমরা নিজেরা একা যখন বুঝতে পারি, তখন আমাদের সোসাইটির মধ্যে আমরা কি, কি পরিবর্তন দেখতে চাই, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। So I think the biggest thing I would say to those watching is যে আপনারা নিজেদেরকে আগে খুঁজে বের করেন। নিজেদের আইডেন্টিটিটাকে আগে এক্সাক্টলি পিনপয়েন্ট করেন এবং আপনারা সোসাইটিতে কি, কি নিয়ে কাজ করতে চান বা আপনাদের সেই প্যাশনের এবং ইন্টারেস্টের জায়গাটা কি, সেটাকে আগে খুঁজে বের করেন। বিকজ সেটাকে লোকেট করার পরেও কিন্তু দেখবেন যে আপনাদের নিজেদের লাইফস্টাইল মধ্যে এক ধরনের সাবকনশিয়াস চেঞ্জ আছে এবং সেই চেঞ্জ দেখে কিন্তু আরো অন্য ১০ জন আপনাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে এবং তারাও এই ধরনের চেঞ্জ আছে এবং when we create this sort of ripple effect, তখন আমরা আমাদের নিজেদের
স্মল অ্যাকশন থেকে কিন্তু একটা বিগ ইমপ্যাক্ট রাখতে পারি। না, আপনি খুবই গুছিয়ে খুবই চমৎকার করে বলেছেন। আ আপনি আ বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলছেন এবং আপনি বলছেন যে আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা পরিবর্তন করা দরকার। আ সারা পৃথিবী যেখানে অনেক দূর এগিয়ে যাচ্ছে সেটার তালে, তালে বাংলাদেশের সিস্টেমটাও চেঞ্জেস আসা উচিত। আ সেটা কোথায়, কোথায় যদি স্পেসিফিকলি একটু আমাদের বলতেন এবং কোথায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে কারেকশন করলে বাংলাদেশের তরুণরা আরো ও মোর পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে সেই তালের সাথে মেলাতে পারবে। যদি সেটা একটু বলতেন। বাংলাদেশি এডুকেশনাল সিস্টেমের মধ্যে থেকে I think one of the biggest things that could change is our holistic approach. কারণ যে আমি কিন্তু বাংলা কারিকুলামে পড়ছি না। আমি এখন পড়ছি IB কারিকুলাম which is a Swedish curriculum and এটা নিউ ইয়র্কে আমি যেভাবে পড়ে এসেছি সেটা অনেকটাই সিমিলার which is why আমি পার্সোনালি এই যেই স্ট্রাগলস গুলো এখন বিস্তারিত বলব সেটা ফেস করছি না। বাট আমার অনেক ফ্রেন্ডস আছে, রিলেটিভস আছে যা ন্যাশনাল কারিকুলামে পড়ছে এবং আমি ওদের টেক্সট বুকস গুলা নিয়ে I looked through them এমনি জাস্ট not for any specific intention, just আমি এমনি একটু দেখেছি ওদের বইগুলা। And the first thing I realized is that it's অনেক বেশি টেক্সট হেভি। আমরা জানি যে আমাদের স্টুডেন্টসদের মধ্যে এক ধরনের চিন্তা আছে যে এই বইয়ের মধ্যে যা লেখা আছে ঠিক এইটাই পরীক্ষায় আসবে। which is why শুধুমাত্র এইটুকুই পড়বো এবং এটাই পড়বো। এর বাইরে আর কোনো রিসোর্সেস আমি পড়বো না এবং এত কনটেন্ট আমি মুখস্থ করে রাখবো, পড়ে রাখবো। এই ধরনের একটা চিন্তা আমি জানি because আমার অনেক রিলেটিভস, অনেক ফ্রেন্ডসদের মধ্যে এই ধরনের চিন্তা আসে। which is why I can see it firsthand, see this kind of realization and this kind of sense যে আমার এটাই পড়তে হবে এবং এটাই মুখস্থ করতে হবে এবং আমি এই বইয়ের মধ্যে these are my limits. আমি এর বাইরে কিছু পড়বো না কারণ এর বাইরে কিছু আসবেও না। And I think আমাদের আগে এডুকেশন সিস্টেমের মধ্যে টিচার্সদের মধ্যে এই চেঞ্জটা আনতে হবে এবং we have to let the teachers encourage the students first যে না এই বইটা শুধুমাত্র একটা রিসোর্স। এই বই থেকে তোমরা পড়ো হ্যাঁ, কিন্তু হুবহু এগুলো মুখস্থ করো না। আর এই একই টপিক নিয়ে তোমরা আরো ১০ টা ডিফারেন্ট সোর্স থেকে পড়ো। আমি নিজে যদি বলি what I do is আমার স্কুলে কিন্তু কোনো বই নাই। আমরা ল্যাপটপটা স্কুলে নিয়ে যাই। এজন্য আমাদের অনেক কাজ is they done digitally which is আমাদের স্পেসিফিক কোনো বই নাই। আইবির বই আছে। আইবির বই থেকে what our teachers do এজন্যই আমরা কিন্তু আমি বলছি বই নাই। আসলে বই আছে কিন্তু আমরা বই ফলো করি না। আমাদের টিচার্সরা কি করে? ধরেন আমরা আজকে ক্লাসে চ্যাপ্টার 12 পড়ছি from the individuals and societies book. তো চ্যাপ্টার 12 এর উপরে যে টপিকস গুলো আছে সেগুলো আমার টিচার আরো ১০-১২ টা সোর্স থেকে বের করবে, লিংকস বের করবে। তারপর সেই টপিকস গুলো একটা স্লাইডস বানাবে, স্লাইডসটা আমাদেরকে দিবে, লিংকস গুলো আমাদেরকে দিবে। আমরা নিজেদের মতো করে রিসার্চ করে ক্লাসে একসাথে পিয়ার ডিসকাশন করব, শেয়ার করব and so on. And I think this shows a holistic approach. আমরা যখন holistic approach বলি তখন we often think of science and maths or যে আমরা সায়েন্সে hands on experiments করব, একটা মানে কিছু একটা করব নিজে হাত দিয়ে যেটা আমাদেরকে ট্রুলি একটা কনসেপ্ট বুঝাবে। That is what we think of as a holistic approach. যেটা নাম্বার 1 বাংলাদেশের মধ্যে মনে হয় অনেক স্কুলসে I don't know আছে কিনা। নেই? নেই। So this is something that we must implement as well. Let students do the experiments for themselves and see যে কেন a certain scientific theory is as it is or a scientific law is as it is এবং কিভাবে এটা এসেছে, কিভাবে এটা কাজ করে। সাইবার এগুলো হচ্ছে তো for the science related topics or so on. Holistic approach যদি আমরা এরকম humanities, ইংলিশ, লিটারেচার এরকম টপিকস নিয়ে যদি বলি তাহলে holistic approach এটা নিয়ে তো আর hands on এক্সপেরিমেন্ট করা যায় না per se. এটা নিয়ে আমরা অনেক ধরনের রিসার্চ থেকে পড়তে পারি। My main point is that আমরা আমাদের এখনকার কারিকুলামের মধ্যে দেখতে পাচ্ছি যে টেক্সট বুক বেসড একটা ধরনের ফ্লো এসে পড়েছে যেটাকে ডেফিনিটলি we need to change কারণ আমাদের স্টুডেন্টসদের মধ্যে either বুঝাতে হবে যে this book is not your boundaries, this is not your limits. There are a lot of other resources যেগুলো হয়তোবা আমাদের স্টুডেন্টসদেরকে দেওয়া হচ্ছে না।
বা তাদেরকে এই রিসোর্সেস এর দিকে গাইড করা হচ্ছে না। আমাদের এই ডিফারেন্ট রিসোর্স এর দিকে তাদেরকে গাইড করতে হবে, দেখাতে হবে যে দিস ইজ নট ইউর অনলি রিসোর্স। আরো অনেকগুলো অপশন আছে। তোমরা এই একই টপিক নিয়ে আরো অনেকগুলো অপশন নিয়ে পড়ো। আমরা যখন আমি এডুকেশন সিস্টেম নিয়ে বাংলাদেশ আসার পর অনেক জায়গায় অনেক কিছুই বলেছি। বাট দিস হ্যাজ অলওয়েজ বিন মাই কোর পয়েন্ট। আমরা যেন আমাদের স্টুডেন্টসদেরকে একটা টেক্সট বুক দিয়ে এটাকেই তাদের পুরো জগৎ বানিয়ে না ফেলি। আমরা যেন তাদেরকে এরকম লিমিটস না দিয়ে দেই। Let them freely explore whatever topic that you're trying to introduce to them. কারণ তারা যখন নিজেদের মতো পড়তে পারবে, তখন দেখা যাবে ক্লাসে যা পড়াচ্ছে একটা সার্টেন টপিক নিয়ে, শুধুমাত্র তাই শিখবে না, সে একটা টপিক নিয়ে আরো অনেক কিছু জানতে পারবে, যেটা হয়তোবা তাদের কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট at least জেনে রাখলো। আ একদম চমৎকার বলেছেন। আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটি হচ্ছে হিজাব প্রসঙ্গ। আপনি হিজাব পরে আছেন। বাংলাদেশে যারা আসলে প্রগতিশীলতার চর্চা করে, তারা আসলে এই হিজাবটাকে না মানে ইতিবাচকভাবে আসলে দেখে না। আমার প্রশ্ন হচ্ছে আপনার হিজাব নিয়ে কোনো গল্প আছে কিনা ১? ২ নাম্বার হচ্ছে এই হিজাব আ বা ধর্ম পালন করা আ কোনো সফলতার আ ব্যারিয়ার হতে পারে কিনা? যদি একটু বলতেন। ওয়েল শুরু করেছি অ্যাজ ইন জাস্ট এমনি 'কজ যখন এত ছোট বয়সে তো আমি আর এত কঠোরভাবে হিজাব পড়তাম না। বাট আমি এমনি পড়া শুরু করেছি when I was 3 years old. এটা অনেকে শুনে অবাক হয়। কারণ ৩ বছর বয়সে একটা মেয়ে কি হিজাব পড়বে আর। বাট আমার মা তো সবসময় হিজাব পড়তো। তো মাকে দেখে আমার ফ্যামিলি আমাকে কখনো বলেনি যে হিজাব পড়ো। আম এটা জাস্ট আমি কাইন্ড অফ নিজেই পড়া শুরু করেছিলাম। আমার একদিনও মনে পড়ে না যখন বাইরে যাওয়ার সময় বাবা বা মা বলেছে যে হিজাব পরে বের হও। কখনো বলতে হয়নি আমাকে বা ব মানে বলে নাই। জাস্ট বলতে হয়নি বলব না, জাস্ট বলে নাই। আমি হিজাব পড়া শুরু করেছি কারণ মা সব দে আমি ছোটবেলায় দেখতাম যে মা সবসময় পড়তো। অ্যান্ড সো মাকে দেখে আমার ছোটবেলায় এক ধরনের আগ্রহ বলতে পারেন, কিউরিওসিটি আম গ্রো হয়েছে এবং আমি ৩ বছর থেকে হিজাব পড়া শুরু করেছি। এখন হিজাব পড়া শুরু করেছি as in কি আমি একদম কঠোরভাবে হিজাব পড়তাম? না। ৩ বছর বয়সে একটা মেয়ে আর কি হিজাব পড়বে? আমি হিজাব খুলতাম, পড়তাম। বাট আমি যে এই হিজাবের একটা কাইন্ড অফ কালচার এ ছিলাম, একটা প্র্যাকটিস এ ছিলাম। আমি I think 4th গ্রেড বা 5th গ্রেড থেকে হিজাব ঠিক মানে একদম প্রপারলি পড়া শুরু করেছি। So that is my story behind the hijab. Um, এবং so e ever since I was little, this has always kind of just been with me. আমার সেই ৩ বছর বয়স থেকে আমি হিজাব is kind of a part of my identity এবং এটাকে ছাড়া আমি এখন আর জীবন envision করতে পারি না, ইমাজিন করতে পারি না। আপনি যে ব্যারিয়ারস এর কথা বললেন যে আমরা অনেকে মনে করি যে হিজাব পরা ইজ আ ব্যারিয়ার। স্পেশালি নিউ ইয়র্কে থাকা ওয়েস্টার্ন ওয়ার্লড এ একটা মেয়ে হিজাব পরে এতগুলো কাজ করবে। এটাও কিন্তু আমি অনেক প্রশ্ন ফেস করি। এটা অনেকের কাছে একটা অবাক করার বিষয় যে আমরা যেখানে অনেক সময় শুনতে পাই যে হিজাবি মেয়েদের প্রতি অত্যাচার করা হয় ইন ওয়েস্টার্ন স্টেটস, সেখানে আমি কিভাবে হিজাব পরে ইউনাইটেড নেশনস এ বক্তব্য রাখলাম। বাট আই থিংক দ্য ওয়ান থিং ইজ দ্যাট আমি হিজাব পরি দেখে কিন্তু আমাকে আরো বেশি করে রেসপেক্ট দেওয়া হয়েছে। আমি যত কনফারেন্স এ গিয়েছি সেখানে সবসময় আম আমি হিজাব পরি বলেই I was given I think a different level of empathy and respect that maybe I wouldn't have received if I hadn't wore the hijab. অ্যান্ড সো হিজাবের কারণে যে আমি কোনো ব্যারিয়ার্স ফেস করেছি তা বলব না। আমি জানি যে অনেকে আমার মতো অনেক মেয়েরাই যারা ছোট বয়স থেকে হিজাব পরে তারা হয়তোবা মানে স্কুলে অনেক কিছু অনেক কথা শুনে or so on. But আলহামদুলিল্লাহ personally I've never faced anything like that. কারণ I was always in a community that was very religiously tolerant. I have friends from all religious backgrounds কিন্তু আমি যে হিজাব পড়ি এটার কারণে I've never had to hear anything bad from anyone. My friends বলেন বা adults রা বলেন যে বিভিন্ন কনফারেন্সে বা প্রোগ্রামে আমি যাই। And I think যে হিজাব পরার কারণে যে এমন যে আমার ব্যারিয়ার্স ক্রিয়েট হয়েছে তা বলব না। I think আমার আরো সুযোগ ক্রিয়েট হয়েছে। না, বাংলাদেশে দেখা যায় বিশ্ববিদ্যালয় লেভেলেও যারা হিজাব পরে সেখানে অনেক ক্ষেত্রে বুলিং এর শিকার হতে হয়। যেটা আমি বলছিলাম যে প্রগতিশীলতার চর্চার নাম করে তারা এটাকে নেতিবাচকভাবে দেখছে। আমরা এবার একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার একটু থটটা জানতে চাই। আপনি জানেন যে ফিলিস্তিন ইস্যুতে আমাদের মুসলিম বিশ্ব অনেকটাই সোচ্চার ছিল।
গাজা উপত্যকায় গেল ২ বছর ধরে ইসরায়েলের নৃশংসতা আমরা দেখেছি পৃথিবীতে। আ ইসরায়েলে আ এখনো হামলা কিন্তু চলছে। যদিও যুদ্ধবিরতি হয়েছে গাজা উপত্যকায়। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি ভাবছেন বা কি ভেবেছেন যদি একটু বলতেন আপনার অনুভূতি এই বিষয়টা নিয়ে ইসরায়েল কিংবা ফিলিস্তিন ইস্যুতে? এটা একটা ডিপ হিউম্যানিটেরিয়ান ইস্যু একদম সবার আগে থেকে। পলিটিক্যাল ইস্যু ছাড়াও দিস ইজ সামথিং হিউম্যানিটেরিয়ান এট দিস পয়েন্ট। কারণ আম প্যালেস্টিনিয়ানসরা কিন্তু অনেকেই মারা গিয়েছে। এই গত ২ বছর ৩ বছর ২ বছর আই থিংক ২ বছর হয়েছে। অনেকেই মারা গিয়েছে অ্যান্ড the women and children have been especially disproportionately impacted by this. আমাদের সবার একটা কাইন্ড অফ রেসপন্সিবিলিটি এট দিস পয়েন্ট মুসলিম উম্মার শুধুমাত্র নয়। বিকজ হ্যাঁ, আমরা অনেকেই মুসলিমরা মুসলিমরা একত্রিত হয়ে আমরা এটার ব্যাপারে অনেক কথা বলেছি। ওয়ার্লড ওয়াইড অনেক প্রোটেস্ট হয়। আমি নিজেও একটা প্রোটেস্টে গিয়েছিলাম ইন ওয়াশিংটন ডিসি। দিস ওয়াজ আমি যখন নিউইয়র্কে ছিলাম, দিস ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট protests that happened in the United States. And so alhamdulillah, I was able to take part in that. Along with my friends and my family. আমার একটা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আমরা গিয়েছিলাম। সো এটা শুধুমাত্র একটা মুসলিম উম্মার দায়িত্ব নয় at this point. This is a humanitarian issue that I think everyone, regardless of your religious background or your ideologies or whatsoever, it's something that we need to stand up for. কারণ এটা এখন একটা religious political issue না, এটা একটা humanitarian crisis. অনেকেই মারা গিয়েছে প্যালেস্টিনিয়ানদের সাইড থেকেও, ইসরায়েলিদের সাইড থেকেও। এই যুদ্ধের কারণে which was started due to uh, a lot of different factors যেটা that didn't need to occur. Um অনেকেই মারা গিয়েছে অ্যান্ড আই থিংক আমাদের at this point ceasefire যেহেতু কথা বললেন, গাজায় redevelopment এর উপর ফোকাস করা উচিত। গাজার at this point এত ক্ষতি হয়েছে যে even if we were to send in aid, the next 2 or 3 generations would still be completely helpless and traumatized by these acts of war because these have been war crimes. That everything that's happened in Gaza are not just acts of terror, they're acts of war crime. And so at this point, all we can do is send in even more aid and focus on the redevelopment and reconstruction of Gaza. মানে ইসরায়েল যে একটা দেশ আছে, তারা যে এই গাজা উপত্যকায় যে নৃশংসতা চালাচ্ছে, তারা অন্যায়ভাবে তারা আন্তর্জাতিক কোনো ধরনের আইন না মেনেই হচ্ছে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে, গাজা দখল করার চেষ্টা করছে। ইসরায়েল সম্পর্কে কি আপনার কোনো আ লেখাপড়া বা ইসরায়েল সম্পর্কে জানা আছে? Israel has definitely broken a lot of international laws. And I think that it is our responsibility to come together and to encourage them to stop these acts. আমরা জানি যে temporarily একটা ceasefire হয়েছে। কিন্তু এখনো অনেক bombings and other acts of war হয়ে যাচ্ছে। And I think যে আমরা যদি সবাই একসাথে না আসি তাহলে যদি আরো প্রোটেস্ট না করি তাহলে এটা আল্টিমেটলি there is no end to this. কারণ যেরকম বললাম গাজার উপরে এতটাই এখন আক্রমণ হয়েছে, এতটাই ওয়ার হয়েছে ওই এরিয়াতে যে আমরা যদি এখনো even if we want to help, the next 2 or 3 generations would be completely helpless. তাদের উপরে যেই তাদের হেলথের উপর, মেন্টাল স্টেটের উপর যেই impacts গুলা পড়েছে, these are irreversible, not just for this generation currently, but for the next 2 or 3 generations. So this is a kind of permanently damaged nation with damaged people, which is something that we have caused. I saw this quote once where it says that no mouse would ever build mousetraps, and yet humanity has decided to build bombs. And I think that really hit me deep. কারণ it shows যে আমরাই কিন্তু আমাদের humanity, আমি আর আপনি, we can be two completely different religions, two completely different races, and yet it would be morally wrong to try to hurt one another. Any mouse, যে quote-টা বললাম, any mouse would never, regardless of their differences, they would never want to build a mousetrap for the other mouse, right? কিন্তু আমরা humans-রা কিন্তু আমরা একই জিনিসই করে যাচ্ছি because of some divides that we see within ourselves. Um, Humanityর এই unison, a sense of understanding এতটাই খারাপ at this point. And so I think we need to stop drawing lines
on maps within our minds, within our communities, within ourselves, and we need to start understanding where we can blur these lines and come together and help each other. না, একেবারেই ঠিক বলেছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা শেষ প্রশ্ন করতে চাই। আপনি জানেন যে সর্বশেষ আমেরিকা ইরানকে ইরানে হামলা করার হুমকি দিয়েছে এবং ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে একটা যুদ্ধের সংঘাত আসন্ন বলা চলে আরকি। ইরান সম্পর্কে তো আপনি জানেন, রাইট? গেল বছরে ইরানের সাথে ইসরায়েলের একটা যুদ্ধ হয়েছে। সবকিছু মিলে কি মনে হয় এবার কি যুদ্ধটা হতে পারে আসন্ন? Um, I think যুদ্ধ যদি হয়, the biggest sufferers would definitely be the people from all sides, not just Iraner মানুষজন, but from all sides who are involved actively in this would-be war. যদি যুদ্ধ হয়েও থাকে হয়, তাহলে the people would be impacted first. And so এইটা see, this war, if it does start, will start completely on political motives and political bias. And so আমাদের এই political motive নিজেদের স্বার্থের জন্য চিন্তা করা, we need to stop this. We need to stop thinking for ourselves, be acting so selfishly, and we need to start thinking about all those who are going to be impacted if a war does occur. আম আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার সম্পর্কে। নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দর্শক যারা দেখেছেন তারা নিশ্চয়ই এটার মধ্যে থেকে যে প্রেরণা বা যে উৎসাহ তারা নিশ্চয়ই নিবেন। অনেক, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। Thank you so much. আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। নিশ্চয়ই আপনারা পুরো অনুষ্ঠানটা দেখেছেন এবং নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছেন। দেখা হবে পরের পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।